নমস্কার, ভেরি গুড ডে টু অল অফ ইউ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর স্বাগতা বসাক, গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউসের প্রধান শিক্ষিকা। আজ আমি জীববিদ্যা অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস এবং গ্যাসের আদান প্রদান এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় খণ্ড নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের লেখাপড়ার মধ্যে। আমরা আজকে শুরু করছি শ্বাসকার্যের নিয়ন্ত্রণ নিয়ে। এর আগের খণ্ডে আমরা শ্বসন কাকে বলে এবং শ্বসন ক্রিয়া কি এবং শ্বসনের যে গ্যাসীয় আদান প্রদান কিভাবে ঘটে, কি কি পর্যায়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয়, এতদূর অবধি আমরা আলোচনা করেছিলাম। আজকে এখন আমরা শুরু করব শ্বাসকার্য কিভাবে নিয়ন্ত্রণ হয়। আমরা জানি যে আমাদের যে শ্বাসকার্য তার দুটো ভাগ আছে, মূলত প্রশ্বাস এবং নিঃশ্বাস। প্রশ্বাস অর্থাৎ যেভাবে আমরা বায়ু থেকে নিজেদের যে প্রয়োজনীয় গ্যাস সেটা গ্রহণ করি এবং সেটা কোষ অবধি পৌঁছে দিই, আর তার যে কোষের মধ্যে যে মেটাবলিজমের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা কিভাবে আমরা ত্যাগ করি, এইটা হলো নিঃশ্বাস। এই প্রশ্বাস এবং নিঃশ্বাস অবশ্যইভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা ভাবি যে কিভাবে স্নায়ু আমাদের এই আমাদের শ্বাসকার্য নিয়ন্ত্রণ করছে, ভাবলেই আমাদের প্রথমে জানতে হবে যে যেহেতু ফুসফুস আমাদের চেস্ট ক্যাভিটি অর্থাৎ বক্ষ গহ্বরের মধ্যে অবস্থান করছে, এখানে ভেগাল ইনফ্লুয়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এইভাবে দেখাই অনেকটা যে এই অঞ্চলে অনেকটা ভেগাল ইনফ্লুয়েন্স মানে পেট অবধি ভেগাল ইনফ্লুয়েন্স আমরা অনেকটা দেখতে পাই, অনেক রকম ক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে। তো স্নায়ু যে নিয়ন্ত্রণ আছে, এছাড়াও কিন্তু অবশ্যই এটাও আমাদের জানতে হবে যে শুধু স্নায়ুজ যে নিয়ন্ত্রণ তা নয়, এর সাথে সাথে অবশ্যই করে রাসায়নিক নিয়ন্ত্রণও হয়, খুব ইম্পর্টেন্ট একটা কন্ট্রোল প্রসেসও। তো সেই হিসেবে আমরা যদি স্নায়ুজ নিয়ন্ত্রণে প্রথমে আসি, সেখানেও আমরা দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা স্বনিয়ন্ত্রিত পদ্ধতি আর একটা হলো অ্যাফারেন্ট ইম্পালস পদ্ধতি। তো এই যে স্বনিয়ন্ত্রিত বা অটোমেটিক যে প্রসেসটা, এর মধ্যে প্রথমেই আমি দেখতে পাবো যে পন্টাইন রেসপিরেটরি সেন্টার আর মেডুলারি সেন্টার এছাড়া রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এই তিনটে সিস্টেম কাজ করছে, যেটা আমাদের এইখানে দেখানো হয়েছে। যে পন্টাইন সেন্টারের আবার দুটো অংশ আছে, নিউমোট্যাক্সিক সেন্টার এবং অ্যাপনিউসিক সেন্টার। এছাড়া আমাদের যে মেডুলারি যে রেসপিরেটরি সেন্টার আছে, সেখানে আমরা দুটো গ্রুপ দেখতে পাচ্ছি, একটা ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ আর আরেকটা হলো ডরসাল রেসপিরেটরি গ্রুপ, যাদের ইনারভেশনগুলো পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেমে আসছে, ইনারভেটেড হয়েছে ইন্টারকস্টাল পেশিগুলোর মধ্যে কিভাবে আছে। এই কথাগুলো বলতে গিয়ে আমাকে প্রথমেই বলতে হবে যে ডরসাল রেসপিরেটরি যে গ্রুপটা আছে, এখানে বেশ কিছু আই ফাইবারস রয়েছে। এই আই ফাইবারসগুলো মানে এই ফাইবারগুলো মূলত যখন ইন্সপিরেশন বা প্রশ্বাস চলে তখন এগুলো উদ্দীপিত হয়, এবং তার ফল কি হয়, এরা উদ্দীপিত হলে নিঃশ্বাসটা একটা টাইমে থামে, প্রশ্বাসটা থামে এবং নিঃশ্বাস শুরু হয়। এছাড়া ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে আই ফাইবার এবং ই ফাইবার দুরকম ফাইবার আছে।
আই ফাইবার যেমন ইন্সপিরেশনের সময় বা প্রশ্বাসের সময় উদ্দীপিত হচ্ছে, ই ফাইবার আবার নিঃশ্বাসের সময় উদ্দীপিত হচ্ছে। এবং এই আই ফাইবার আর ই ফাইবারগুলো কিন্তু তোমার আই ফাইবারগুলোকে মানে জিআরজির আই ফাইবারগুলোকে নিয়ন্ত্রণ করছে। আবার আরেকটু ওপরে যদি আমি যাই, এখানে যে অ্যাপনিউস্টিক সেন্টার আছে, এই অ্যাপনিউস্টিক সেন্টারে কিন্তু কিছু ইনহিবিটরি ফাইবার থাকে। এই ইনহিবিটরি ফাইবারগুলো গিয়ে আই ফাইবারকে ইনহিবিট করে। মানেটা একটু বুঝতে হবে যে কি হয় না, যখন আমাদের আই ফাইবার গুলো এক্সাইটেড হয়, অর্থাৎ যখন প্রশ্বাসটা হচ্ছে, তখন ওই স্ট্রেচের জন্য যে আই ফাইবার এক্সাইটেড হচ্ছে, আই ফাইবারগুলো এক্সাইটেড হলে কি হচ্ছে না, আমাদের প্রশ্বাসটা কমে এসে নিঃশ্বাস শুরু হবে। কিন্তু এই অ্যাপনিউস্টিক সেন্টার থেকে ইনহিবিটরি ফাইবারগুলো গিয়ে আই ফাইবারের কাজ বন্ধ করে দেয়। আই ফাইবারের কাজ বন্ধ করলে কি হয়, প্রশ্বাসটা দীর্ঘায়িত হয়। প্রশ্বাস দীর্ঘায়িত হওয়া মানে ডিপ ব্রিদিংটা হওয়ার সুযোগ থাকে, আর আস্তে আস্তে পরবর্তীকালে নিঃশ্বাস হয়। তো অ্যাপনিউস্টিক সেন্টার যেমন কন্ট্রোল করে, অ্যাপনিউস্টিক সেন্টারকে আবার নিউমোট্যাক্সিক সেন্টারও কন্ট্রোল করতে পারে। এছাড়া রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেমও কিন্তু অনেকভাবে এই স্নায়ুর যে স্নায়ুজ নিয়ন্ত্রণ সেটাকে কিন্তু ছড়িয়ে দিতে এবং সঠিকভাবে শ্বসন ক্রিয়া মানে প্রশ্বাস নিঃশ্বাস চালাতে সাহায্য করছে। এর পরবর্তী যে ছবিটাতে আমরা আসছি, এখানে দেখছি আমি যেটা বলেছিলাম যে একটা হলো যেটাকে বলি আমরা অটোমেটিক যে কন্ট্রোলটা, যেটা এতক্ষণ বললাম। এরপরে যেটা বললাম অ্যাফারেন্ট ইম্পালস, অ্যাফারেন্ট ইম্পালস যেটা বা অন্তর্বাহী সংবেদতন্ত্র। এর মধ্যে দুটো ভাগ আছে, রসায়ন গ্রাহক এবং অরসায়ন গ্রাহক। এই যে রসায়ন গ্রাহক বলতে আমরা কি বোঝাচ্ছি না, এটা হলো খুব হায়ার পার্ট অফ দ্য ব্রেন, যেমন ধরো সেরিব্রাম থেকে, সেখান থেকে কিছু কন্ট্রোল, ভলেন্টারি কন্ট্রোল মানে তুমি সজাগভাবে সেটা কন্ট্রোল করতে পারো। অনেক সময় হয় না, আমরা নিঃশ্বাস ছাড়লাম বা নিঃশ্বাসটা বন্ধ রাখতে পারলাম, ভলেন্টারি হোল্ডিং অফ দ্য ব্রেথ, এইটা আমরা যখন করতে পারি সেটা কিন্তু রসায়ন গ্রাহক, যেটা সেরিব্রাল কর্টেক্স থেকে আমরা করতে পারছি। কিভাবে করছি না, ওইখান থেকে ফাইবার্স গুলো বেরিয়ে একদম স্পাইনাল কন্ট্রোল সেন্টার অবধি চলে যেতে পারছে। এছাড়া অরসায়ন যে গ্রাহকগুলো আছে তার মধ্যে আমরা দেখছি যে হেরিং ব্রুয়ার প্রতিবর্ত আছে, এছাড়া জাক্সটা পালমোনারি প্রতিবর্ত আছে, ইরিটেন্ট গ্রাহক আছে, প্রোপ্রায়োসেপ্টার্স আছে, টানা গ্রাহক বা স্ট্রেচ রিসেপ্টার্স আছে, সায়ানোআয়োটিক প্রতিবর্ত আছে, এবং সেরিব্রাল ও লিম্বিক তন্ত্রেরও এফেক্ট আছে। হায়ার আমরা যেটা বলছি হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, এটা কি না, সাধারণত আমরা দেখি যে যখন ফুসফুসে অ্যালভিওলাসে অনেকটা টান লেগেছে, মানে যখন প্রশ্বাস চলে, প্রশ্বাস চলাকালীন ফুসফুসের যে অ্যালভিওলাসগুলো স্ট্রেচ হয়ে যাচ্ছে, এই টানের চোটে ওখানে যে নার্ভ ভেগাস ইনারভেশনগুলো আছে ওগুলো খবর দিচ্ছে যে অনেকটা টান হয়ে গেছে, এবারে থামাও। অতএব প্রশ্বাস থেমে গিয়ে নিঃশ্বাসটা শুরু হয়ে যায়। এছাড়া জাক্সটা পালমোনারি মানে ফুসফুসের গায়ে যে ক্যাপিলারি গুলো আছে সেখানেও কিছু মুচকে গেলে, ওদের মধ্যে কিছু টুইস্টিং হলে এইখান থেকেও রিফ্লেক্স যেতে পারে। এইগুলো হলো যে ইনপুট দেয়, রিফ্লেক্স গুলো ইনপুট দেয়, ইম্পালস গুলো, যেগুলো ওপরে গিয়ে রেসপিরেটরি সেন্টারকে বলে যে ইন্সপিরেশন থামাও, এক্সপিরেশন শুরু করো, এরকম কিছু খবর দিতে পারে। এছাড়া আমাদের যেগুলো আছে যে ইরিটেন্ট গ্রাহক, যেমন ধরো হাঁচি কাশি এইগুলো হতে পারে, কোনো কিছু নাকে ঢুকে গেল বা কিছু ইরিটেন্ট কিছু ঢুকলো সেই কারণেও হতে পারে। আর এছাড়া
আমাদের হাড় গড়ে যে চলাফেরার জন্য যে যেখানে প্রোপ্রায়োসেপ্টাস গুলো আছে ওগুলোও খবর পাঠায় বেশি বেশি করে, ইন্সপিরেশন এক্সপিরেশন, ব্রিদিংটা কিরম ভাবে হবে, রেট অফ ব্রিদিংটা চেঞ্জ করার এই খবরগুলো যেতে পারে। এছাড়া স্ট্রেচ, কোনো জায়গায় স্ট্রেচ মানে টানা গ্রাহক, স্ট্রেচের জন্য খবর যেতে পারে। আর সায়ানো আয়োটিক মানে এটা আয়োটা এবং ক্যারোটিড আর্টারির মধ্যে যে স্ট্রেচ রিসেপ্টরস গুলো বা ব্যারো রিসেপ্টরস গুলো রয়েছে সেখান থেকে খবর যায় যে এই এই কন্ডিশনস রয়েছে, অল্টার করো, ইন্সপিরেশন বা এক্সপিরেশনের রেটটা বাড়াও কমাও, ডিপ করো বা স্লো করো বা থামিয়ে দাও দিয়ে অন্যটা শুরু করো। অ্যাকর্ডিংলি মেডুলারি সেন্টার বা পন্টো মেডুলারি সেন্টারগুলো সেইভাবে নিয়ন্ত্রণটা করে। আর এছাড়া সেরিব্রাল কর্টেক্স ও লিম্বিক তন্ত্র, এটা তো বললামই যে এরা কিন্তু কনসিয়াসলি তোমার কনসিয়াসলি ব্রিদিং, আমাদের অনেক সময় খুব ডিপ ব্রিদিং দেখাতে হয়, সাই সাই যেটাকে বলে, সেই এটাকে দেখাবার জন্য বা নাটকের মধ্যে কোনো অভিনয়ের মধ্যে অনেক সময় আমরা করি, সেই জিনিসগুলো ভলেন্টারি কন্ট্রোল আমাদের যেটা, সেগুলো খানিকটা সেরিব্রাল কর্টেক্স করে থাকতে পারে। এদিকে ছবিগুলোতে তোমরা দেখবেই যে এখানে দেখানো হয়েছে কিভাবে ট্র্যাকিয়াতে বা অ্যালভিওলাইতে রিসেপ্টরস গুলো আছে। এছাড়া যে রিসেপ্টরস মানে জাক্সটা পালমোনারি রিসেপ্টরস, এগুলো কেমিক্যালের জন্য বা স্ট্রেচের জন্য খবর দিতে পারে। এভরিথিং ভায়া ভেগাস নার্ভ যায়। এছাড়া আরো অনেকগুলো জায়গার কথাও এখানে বলে দিয়েছে যে যেখানে যেখানে লাংসের ইনফ্লেশন হয়েছে সেটা কমিয়ে দেওয়ার জন্য এর এখান থেকে খবর যেতে পারে। সেই ইনপুটের যেটা আসে অ্যাকর্ডিংলি পন্টোমেডুলারি সেন্টার বা রেসপিরেটরি সেন্টার অফ দ্য নার্ভাস সিস্টেম এটাকে কন্ট্রোল করে। এখানে চাপ ও রসায়ন গ্রাহক যেটা আমি দেখিয়েছি, তোমাদের বলছিলাম যে আয়োটিক আর্চে এখানে কিছু রিসেপ্টার্স থাকে, এগুলো কেমিক্যালের জন্য কেমো রিসেপ্টার্স এবং ব্যারো রিসেপ্টার্স দুটোই এখানে দু জায়গায় পাবে। তো এখানে এই জায়গাগুলো থেকে কিন্তু ক্যারোটিড সাইনাস নার্ভ আর ভেগাস নার্ভ আমি যেটা বলেছিলাম সেইগুলো দিয়ে খবর কিন্তু তোমার মেডুলা এবং পন্সে পৌঁছে যায়। এরপরে আমি চলে আসছি রাসায়নিক নিয়ন্ত্রণ, যেটা কেমিক্যাল কন্ট্রোল। এটাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, যেটাকে বলছে কেন্দ্রীয় রাসায়নিক কন্ট্রোল বা গ্রাহকের মাধ্যমে এবং প্রান্তীয় রাসায়নিক গ্রাহকের মাধ্যমে, মানে সেন্ট্রাল কেমোরিসেপ্টরস এবং তোমার পেরিফেরাল কেমোরিসেপ্টরসের। এখানে আমরা যেটা জানি যে আমাদের একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে, মানে রক্তের সাথে ব্রেনের কিন্তু সরাসরি যোগাযোগ থাকে না। তবে রক্তের মধ্যে যদি অ্যাসিডিটি, আগের খণ্ডে আমি বারবার বলছিলাম যে CO2 বেড়ে গেলে কিন্তু অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে, তাহলে সেইখানে কিন্তু এই অ্যাসিডিটির ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাসিডিটি বেড়ে গেলে সেটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু রেসপিরেশন বাড়ে। মানে আমাদের কি হয় না, যদি কোনো কারণে বডিতে আয়োটিক আর্চের মাধ্যমে যে কেমোরিসেপ্টার্স আছে বা ধরো আমাদের সেন্ট্রাল যে মানে ব্রেনে যে ব্লাড যেখানে পৌঁছচ্ছে তার সাথে CSF এর একটা সম্পর্ক তৈরি হয়। CSF মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেখানে একটা খবর যায়। তখন ব্রেন কি করে, এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াতে ওর মনে হয় যে এই অ্যাসিডিটিটা কমাতে হবে, তখন পন্টোমেডুলারি সেন্টারকে বলে যে রেসপিরেশনটাকে অল্টার করো। অল্টার করার ফলে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বেরিয়ে যাচ্ছে এবং তার ফলে কি হয় না আবার পিএইচ এর ব্যালেন্সটা নর্মাল হয়ে আসে। তোমরা যেমন বলো আজকাল সব জায়গায় বলো সেন্সর লাগানো আছে, তো তোমরা বলতে পারো আমাদের বডিতেও সেন্সর লাগানো আছে, হ্যাঁ, যেটা CSF করে। ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকা সত্ত্বেও ব্লাডের কনস্টিটিউয়েন্ট থেকে CSF খবর নিয়ে ব্রেনকে দিচ্ছে। আর কি না আমাদের আয়োটিক আর্চ আর ক্যারোটিডে বডিতে যে কেমোরিসেপ্টার্স আছে ওগুলো পেরিফেরাল, ওইখান থেকে খবর যাচ্ছে যে
CO2 লেভেল বেড়ে যাচ্ছে বা কোনো অন্য কোনো পদার্থের লেভেলও বাড়তে পারে, যেটা ব্রিদিংটাকে অল্টার করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। দেখো এখানে আমি কেমোরিসেপ্টরের কথা বলছিলাম, ব্লাড ব্রেন ব্যারিয়ারেরও কথা বলেছি। দেখো এখানে এই ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কি আছে সেটা কিন্তু কন্ট্রোল করে আমার সেন্ট্রাল কেমোরিসেপ্টরগুলোকে। এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর, যেটা মেডুলার ভেন্ট্রাল সারফেসের এখানে ছবি দেখিয়েছি, এই রিসেপ্টরগুলো সঙ্গে সঙ্গে খবর দিচ্ছে পন্টোমেডুলারি সেন্টারকে যে অ্যাকর্ডিংলি কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বের করে দিয়ে পিএইচ লেভেলটাকে নর্মাল করে দাও। আর আমাদের যে যেমন ওখানে হচ্ছে এখানে ঠিক সেরমভাবে এই যে এই যে আয়োটার যে আর্চটা, এটাকে আয়োটিক আর্চ বলছে। আর এইখানে ক্যারোটিড আর্টারির দেখো এই যে বাইফার্কেশন আছে, এই বাইফার্কেশনে কিন্তু ক্যারোটিড আর্টারি এখানে আয়োটিক এই ক্যারোটিড বডিজ আছে যে, আর কি আছে না এই আয়োটিক বডিজগুলো এখানে আয়োটার আর্চে থাকে। তো এই যে বাইফার্কেশন, এখানে ক্যারোটিড বডিগুলো আছে আর এখানে আয়োটিক বডিগুলো আছে। এইখানে কিন্তু হাইড্রোজেন আয়ন, CO2 আর O2-র ব্যালেন্সগুলো কিন্তু সারাক্ষণ সেন্সরের মাধ্যমে সেন্স করছে, মানে ওরা ফিল করছে এই সেলসগুলো, বিশেষ করে গ্লোমাস সেলসগুলো এটার লেভেলটা মাপে এবং খবর পাঠিয়ে দিচ্ছে যে মেডুলারি সেন্টারকে, যে এখানে আমাদের কোনো সমস্যা আছে কি নেই সেই অনুযায়ী কাজ করো। আর আমি তোমাদের বারবার ব্লাড ব্রেন ব্যারিয়ারের কথা বলছিলাম, মানে ব্লাড কিন্তু ডাইরেক্ট কখনো ব্রেনকে কিছু খাবার দেওয়া থেকে অক্সিজেন দেওয়া কিছুই দিতে পারে না। ব্লাডকে কি করতে হয় না CSF কে দিতে হয়, CSF গিয়ে তখন সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে জানায় যে কি চেঞ্জেস হয়েছে। সে তখন মেডুলারি রেসপিরেটরি সেন্টারকে বলে রেগুলেট দ্য রেসপিরেটরি প্রসেস মানে রেসপিরেশনের মাসেলসগুলোকে কন্ট্রোল করে এবং কন্ট্রোল করার ফলে রেসপিরেশন বা শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রিত হয়। তো আমরা মোটামুটি যেটা জানলাম যে আমরা যেটা দেখছি যে মূলত হাইড্রোজেন আয়ন বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেমন কন্ট্রোল করছে, পিএইচটা মেইন একটা ব্যাপার। এছাড়াও আরেকটা জিনিস আমার এখানে আমি মনে করি বলার, যে যখন আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা নর্মাল হয়ে যায় তখন কিন্তু আবার এটা কন্ট্রোল হয়ে যায়, মানে এরা এই সেন্টারগুলোকে আর কোনো ইনফ্লুয়েন্স করে না, যার ফলে ব্রিদিংটা আবার নর্মালের দিকে ফেরত আসে। এরপরে আমি চলে আসছি যে পার্টে, সেটা হলো আমাদের লাংস ভলিউমস মানে রেসপিরেটরি ভলিউমসের দিকে। আমরা এই ছবিটাতে ভালো করে দেখলে দেখবে একটা কার্ভ যাচ্ছে, সেটা অনেকটা বড় হলো আর তারপরে নিচে নামলো আবার যাচ্ছে। মোটামুটি এই যে এখানে যে লেভেলটা দেখানো হচ্ছে এই হলো যেটা আমরা এখন তুমি বসে বসে যে শুনছো আর দেখছো, এই শ্বাস অ্যামাউন্ট অফ এয়ার তুমি বারবার নিয়ে যাচ্ছ। নর্মাল আমরা কোনো কাজ করছি না, যখন বসে চুপচাপ ব্রিদিং চলছে আমাদের, সেই সময় যে যতটা এয়ার আমরা নিচ্ছি বা বার করছি, যে মানে ওয়ার্কিং হচ্ছে যেটা, সেটা হলো টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম মানে এই লেভেল, মানে এটা রাফলি 500 ml যেটা আমরা নর্মালি নিই। কিন্তু এই 500 ml এর ওপরে যদি আমি কিছু নিই, মানে এই 500 ml নেওয়ার পরে যদি আমি কিছু নিই, সেটা হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, বা 500 ml ছাড়ার পরে যদি কিছু এক্সট্রা ছাড়ি সেটা হলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবং ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম নিয়ে হয় তোমার ভাইটাল ক্যাপাসিটি। এবং যা নিচ্ছি দিচ্ছি ছেড়ে যতটা আমার লাংসে রয়ে যাচ্ছে বা রেসপিরেটরি ট্র্যাক্টে রয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি রেসিডুয়াল ভলিউম। এই রেসিডুয়াল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটি যোগ করলে টোটাল হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। এখানে এই জিনিসগুলো কেন আমরা জানতে চাই জানো? এই টাইডাল ভলিউম বা রেসপিরেটরি ভলিউম
বা এই যে ভলিউমটা কোথায় কি আছে, এটা জানলে আমরা লাংসের কন্ডিশনটা বুঝতে পারি। আমরা বুঝতে পারি যে আমাদের ফাংশনিংটা হচ্ছে ঠিক মতো, বা অ্যাসিডোসিস বা অ্যালকোলোসিস হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, কেন হচ্ছে, লাংসে কোনো সমস্যা আছে কিনা, কোনো ডিজিজ আছে কিনা, এই সবগুলোর কিন্তু ক্যালকুলেশন আমরা এখান থেকে করতে পারি। তো এই টাইডাল ভলিউমটা দেখো এই ছবিটাতে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। এই যে 500 ml যেটা টাইডাল ভলিউম, এই টাইডাল ভলিউমের পরে মানে যতটা আমি নিঃশ্বাসে এমনি নর্মালি নিই, তারপরে এক্সট্রা যেটা নেব রাফলি 3000 ml, এইটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই পুরোটা এই যে যেটা 500 ml এর এক্সেস। হ্যাঁ, আমি তোমাদের এটা করে দেখাচ্ছি। যেমন ধরো আমি যদি নিঃশ্বাস প্রশ্বাস করি, প্রশ্বাস নিলাম, নিচ্ছি, ধরো টাইডাল ভলিউমটা নিচ্ছি, এই টাইডাল ভলিউমটা নেবার পর আরো কতটা নিতে পারছি করে দেখা। এবারে টাইডাল ভলিউম নিচ্ছি, তারপরে তারপরে তাহলে টাইডাল ভলিউম নেবার পরে আরো কতটা নিলাম, 500 ml, আরো 3000 ml নিলাম। এই 3000 ml হলো আমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, মানে আমার ইচ্ছা হলে আমি এটা নিতে পারি। ঠিক আছে? আর এই টাইডাল ভলিউমের পরে মানে এইটা ত্যাগ করার পর কতটা আরো ছাড়তে পারি, সেটা হলো আমার এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটাও আমি তোমাদের একটু দেখাতে চাইবো। যেমন ধরো আমি যদি টাইডাল ভলিউমটা নিই, ছাড়ি, নিঃশ্বাস ছাড়লাম, তারপরে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা ছাড়ব, টাইডাল ভলিউমটা ছাড়ছি, তারপরে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা ছাড়ব, তারপরে কতটা 500 ml এর পর আরো কতটা ছাড়লাম, সেই কত এক্সট্রা যেটা ছাড়লাম সেটা হলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা রাফলি 1000 ml। তাহলে এখানে দেখো, এখানে দেখিয়েছি 1000 ml। তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই পুরোটা নিয়ে আমার ভাইটাল ক্যাপাসিটি। তাহলে কত হচ্ছে না, 3000 প্লাস 500, 3500 প্লাস 1000, তার মানে 4500 ml, 4500 ml হলো আমার ভাইটাল ক্যাপাসিটি। এই ভাইটাল ক্যাপাসিটির পরে আমরা জানি যে কিছুটা এয়ার আমার লাংসে কিন্তু থেকে যায়, ওটা না বেরোয় না ঢোকে। তা এই রেসিডুয়াল ভলিউমটা হলো 1500 ml। তো সুতরাং এই ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, এই দুটোকে যদি আমি যোগ করে দিই, তার মানে 4500 প্লাস 1500, দ্যাট ইজ ইকুয়াল টু 6000 ml। মানে 6000 ml গ্যাস আমার শরীরে লেনদেন হতে পারে। পুরোটা হবে না, কারণ 1500 আমার শরীরে থেকেই যাবে। এই 1500 যে রেসিডুয়াল ভলিউম, এইটা কখনোই আমার শরীর থেকে বার হবে না যদি না আমার লাংস দুটো পাংচার করে দেওয়া হয়। ফুটো হয়ে গেল অ্যাক্সিডেন্টে, পুরো ফেটে শেষ বেরিয়ে গেল লাংস, যেমন একটা ফুটবল পুরো ব্লাডার ফুটো করে দিয়ে সব হাওয়া বের করে দেওয়া যায়, সেরকমই যদি লাংস এবং ট্র্যাকিয়াল সিস্টেমটাকে পুরো চুপসে দিয়ে ড্যামেজ করে স্ম্যাশ করা হয়, তাহলেই রেসিডুয়াল ভলিউমটা বেরোবে, নয়তো সেটা ত্যাগ করা যাবে না। ঠিক আছে? এখানে আবার দেখাচ্ছি, দেখো যে আমরা যে বলছি যে রেসিডুয়াল ভলিউম, এই রেসিডুয়াল ভলিউমটাকেও আমরা কিন্তু অনেক রকম ভাবে দেখাতে পারি, এবং কতটা আমার এয়ার অ্যাকচুয়ালি লাগে, কোন জায়গার এয়ারটা অ্যাকচুয়ালি লাগে, এই ছবিতে কিন্তু খুব সুন্দর করে দেখানো আছে। দেখো আমাদের যে ট্র্যাকিয়া বা নোজ থেকেই যদি শুরু করি, নাক থেকে শুরু করে ট্র্যাকিয়া হয়ে ব্রঙ্কাইস, হয়ে ব্রঙ্কাস এখানে একটা আছে, হয়ে ব্রঙ্কিওলস গুলো দিয়ে যাচ্ছে, এই যতটা অ্যাশ মার্কিং আছে, এই এত জায়গায় এই এতটা পাইপ এবং লাংসের এই জায়গার এয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি থাকলেও কোনো কাজে লাগে না। এই এয়ারটা কিন্তু আমাদের কাজে লাগে না। এর মধ্যেই ওপরের যে পার্টটা, যেটা আমাদের ধরো শ্বাসনালীর উপরে নাসারন্ধ্র থেকে শুরু করে ট্র্যাকিয়া অবধি যেটা থাকে, সেটাকে আমরা বলছি অ্যাপারেটাস ডেড স্পেস।
এই এয়ারটা কিন্তু হয়তো ঢোকে বেরোয়, কিন্তু এইটা খুব একটা আমরা কাজে লাগাতে পারি না। এর পরের পার্টটা হলো ফিজিওলজিক্যাল ডেড স্পেস, এই অ্যাশ কালারের যতটা দেখাচ্ছে। হ্যাঁ, এই ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মধ্যে দেখো একটা পার্ট আছে যেটা হলো ট্র্যাকিয়ার পার্ট, আর তারপরের পার্টটা হলো অ্যালভিওলার পার্ট। এই ট্র্যাকিয়াল পার্টটা এখানে এয়ার থাকলেও এই এয়ারটা আমি কখনোই শ্বসন ক্রিয়া, এখানে তো আর ক্যাপিলারি নেই, এখানে ক্যাপিলারি আছে কিন্তু ওই এখানে এক্সচেঞ্জ অফ গ্যাসেসটা অতভাবে হচ্ছে না। ব্লাড ক্যাপিলারিজ হয়তো এখানে আছে কিন্তু এইখানে যে হারে আছে সেই হারে এখানে নেই, তাই জন্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস এখানে একদমই কম হচ্ছে বা হচ্ছে না। এইটাকে আমরা বলছি যে অ্যানাটমিক্যালি এই জায়গাটা কাজে লাগছে না, তাই অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেসের জন্য এই জায়গাটা কাজ করছে না, শুধু ট্রান্সপোর্টে হেল্প করছে। এছাড়া আমাদের মনে রাখবে যে এইটা আমার লাংস, এই লাংয়ের মধ্যে এইখানে সব জায়গায় অ্যালভিওলাই ভর্তি, এই সব জায়গায় রক্ত জালকও ভর্তি, কিন্তু এই সব রক্ত জালক কি একসাথে অ্যাক্টিভ থাকে, বা সব অ্যালভিওলাসগুলো কি একসাথে অ্যাক্টিভ থাকে? সব কিন্তু থাকে না। এই যে এই জায়গার অ্যালভিওলাইগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, খুব প্রয়োজন হলে তখনই এই জায়গার এগুলো কিন্তু কাজ করে। বা যেমন ধরো অ্যাথলিটদের ক্ষেত্রে ওরা কিন্তু পরিশ্রম করে করে এই জায়গার অ্যালভিওলাইগুলোকে অ্যাক্টিভ তৈরি করে নেয়, ঠিক আছে? তো এই জায়গার অ্যালভিওলাই সাধারণ ক্ষেত্রে কিন্তু কাজ করে না, সেই কারণে এই জায়গার অ্যালভিওলাইয়ের যে এয়ারটা থাকে সেটাকে আমরা বলছি অ্যালভিওলার ডেড স্পেস। এবং এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং অ্যালভিওলার ডেড স্পেস মিলিয়ে যে অংশটা সেটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল ডেড স্পেস। মানে ফাংশনালি এখানে এয়ার থাকুক আর না থাকুক আমরা সেটা শ্বাস প্রশ্বাসে কাজে লাগাতে পারছি না। এর পরের পার্টে যেটা একটুখানি কালার দেখানো হয়েছে, এই জায়গার পার্টটাতেই কিন্তু ভেন্টিলেশন অর্থাৎ তোমার ডিফিউশন, ক্যাপিলারি ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড হয়, এবং এই জায়গাতেই কিন্তু আমাদের শ্বসন ক্রিয়াটা কন্ট্রোল হচ্ছে বা চলছে বলে সাধারণত এই পার্টটাই আমরা বলি ফাংশনাল বা ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ পার্ট অফ দ্য লাংস বলি। এখানে দেখো অ্যালভিওলাই, তোমাদের এক্ষুনি বলছিলাম যে সব অ্যালভিওলাই কাজ করে না, পাশাপাশি দেখো দুটো অ্যালভিওলাই এখানে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, একটা অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ। দেখো অ্যাক্টিভের ক্ষেত্রে এখানে ক্যাপিলারিটা কাজ করছে, এখানে অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, প্রেশার মেনটেনড হয়েছে এখানে। হ্যাঁ, কিন্তু অ্যানাটমিক্যাল ডেড স্পেসের পরে যে এখানে ধরো অ্যালভিওলাইটা রয়েছে, এটা ফিজিওলজিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখো এখানে নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ, কোনো গ্যাসীয় আদান প্রদানও হচ্ছে না, কিন্তু বায়ু ঢুকছে, প্রবেশ করছে, কিন্তু সেটা কোনো কাজে লাগছে না। তো এইটা হলো অ্যালভিওলার বা ফাংশনাল ডেড স্পেস, বা আমরা যেটাকে বলি যে আপাতত নিষ্ক্রিয় থাকে, কিন্তু যারা পরিশ্রম করে বা যাদের অ্যাথলিটদের মধ্যে পরিশ্রম করিয়ে 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 কিছু সময় এইগুলোকে অ্যাক্টিভ করানো হয়, তারা কিন্তু এখানকার যে ভেন্টিলেশনের সুবিধাটা নিতে সক্ষম হয়। এরপরে আমি যে পার্টটায় চলে আসব সেটা হলো কৃত্রিম শ্বসন বা আর্টিফিশিয়াল রেসপিরেশন। দেখো আমরা তো সাধারণভাবে নর্মাল রেসপিরেশন চালাই, কিন্তু যদি বলি যে কখনো কোনো মানুষ হয়তো জলে ডুবে গেছে, বা তার হয়তো মাউন্টেন হাই অল্টিটিউডে কোনো সিকনেস হচ্ছে, বা তার নানান রকম কারণে হতে পারে, এমনকি ধরো তার নিঃশ্বাসিতে কোনো একটা সমস্যা হয়েছে, সেই কারণে হয়তো ঠিক মতো তার হয়তো নিঃশ্বাসটা কোনো কারণে জলে ডুবে যাচ্ছিল বলে বা কোনো কারণে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, কিন্তু হয়তো তাকে প্রাণে বাঁচানো যাবে। তখন আমরা কি করি না, কৃত্রিমভাবে কিছু মেথড আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করি।
এবং এই মেথডসগুলোকে অ্যাপ্লাই করলে কি হয় না, তার শ্বসন ক্রিয়াটাকে আমরা আবার করে চালু করতে পারি। এর মধ্যে একটা বিশাল সায়েন্স আছে। হ্যাঁ, তা একটা মানুষকে বাঁচানোর মতো সায়েন্স নিশ্চয়ই এর মধ্যে আছে। তো কিরকম ব্যাপার না, দু রকম পদ্ধতি হতে পারে। যেমন ধরো, একটা হলো ম্যানুয়াল পদ্ধতি, আর একটা হলো ইনস্ট্রুমেন্টাল পদ্ধতি। অবশ্যই মনে রাখবে যে অনেক সময় পাহাড়ে গেল বা যেখানে হয়তো সুইমিং এ যাচ্ছে বা কিছু, সেখানে হয়তো ইনস্ট্রুমেন্টস ক্যারি করলো, তাই ইনস্ট্রুমেন্টাল পদ্ধতি দেওয়া যায়। কিন্তু সেখানে যেমন ধরো ইন্টারমিটেন্ট ইনফ্লেশন মেথড, যেটা বায়ুস্ফীতি পদ্ধতি, ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে বেশ কিছু ইনস্ট্রুমেন্টস ক্যারি করতে হবে। কিন্তু হয়তো হঠাৎ করে তুমি এটা দেখলে মানুষ ডুবে যাচ্ছে, তাকে তুলে আনলে হয়তো সে শুয়ে আছে অজ্ঞান হয়ে, অচেতন হয়ে, তার নিঃশ্বাসটা তোমায় চালু করতে হবে, অনেক জল ঢুকে গেছে। তো তুমি কি করে করবে না, তখন তোমাকে ম্যানুয়াল মেথড ব্যবহার করতে হবে। ম্যানুয়াল মেথডের মধ্যে দু রকম আমরা মেথড জানি, সেটা হলো মাউথ টু মাউথ ব্রিদিং এবং আরেকটা হলো হোলজার অ্যান্ড নিয়েলসন মেথড। ঠিক আছে, এবার খুব খুব কমন, তোমরা শুনেছো যে মাউথ টু মাউথ ব্রিদিং করে মানুষের শ্বাস প্রশ্বাস চালানো শুরু করা হয়। আরেকটা হলো হোলজার অ্যান্ড নিয়েলসন মেথড। এছাড়া ইনস্ট্রুমেন্টাল যে মেথড দুটো আছে, তার মধ্যে একটা হলো ড্রিঙ্কার্স মেথড, আর একটা হলো ইন্টারমিটেন্ট ইনফ্লেশন মেথড। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা মাউথ টু মাউথ ব্রিদিং এ আসি। দেখো, মাউথ টু মাউথ ব্রিদিং এ কি করা হয় না, মানুষটাকে হয়তো সোজা করে শোয়ানো হয়েছে, তার মাথাটাকে বেশ ওপেন করে, তার গলায় বা নাকে মুখে যে কোনো যদি মিউকাস জমে থাকে বা হয়তো অনেক সময় কোনো জল টল ঢুকে গিয়ে থাকে, সেটা অবশ্যই করে পরিষ্কার করে ফেলতে হবে। তবে একটা সাদা কাপড় অ্যাপ্লাই করে, এবং সেখানে কি করতে হবে, ফোর্সফুলি প্রশ্বাস নয়, নিঃশ্বাস বায়ু, মানে এই মেয়েটি যে ওকে মাউথ টু মাউথ ব্রিদিং করছে যখন, তখন ও কিন্তু তার নিঃশ্বাসটা ত্যাগ করছে ওর মুখের ভেতরে জোরসে এবং খুব ফোর্সফুলি ওর মুখে এই নিঃশ্বাস বায়ুটা ত্যাগ করছে। তার মানে কি হচ্ছে না, বেশি কার্বন ডাইঅক্সাইড, দেখো সায়েন্সটা কোথায় কাজ করছে, বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সরি বায়ু, ওর মুখের ভেতর যাচ্ছে, ওর মুখের ভেতর দিয়ে ওর লাংসে যাবে। এবারে এই কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার ফলে কি হচ্ছে না, ওই লেভেলটা কেমোরিসেপ্টর গুলো সেন্স করবে, এবং করার সঙ্গে সঙ্গে কি করবে না, ইন্সপিরেশন আর এক্সপিরেশন বা রেসপিরেশনের ব্যাপারটাকে অটোমেটিক্যালি বাড়িয়ে দেবে, এবং তার শ্বাস প্রশ্বাস চালু হয়ে যাবে। ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইড এক্সেস যাওয়ার ফলে এই মানুষটির কিন্তু ব্রিদিংটা নর্মাল হতে শুরু করবে, কারণ ওই কার্বন ডাইঅক্সাইডটা বার করার একটা তাগিদ থাকবে তার মধ্যে। এছাড়া এটাকে বলছে হোলজার অ্যান্ড নিয়েলসন মেথড। এই হোলজার অ্যান্ড নিয়েলসন মেথডে যে মানুষটিকে ধরো এই প্রশ্বাস নিঃশ্বাস চালু করাবার প্রয়োজন পড়বে, তাকে উপর করে শোয়ানো হবে এবং তার কনুই থেকে হাতটা বেশ টান টান করে স্ট্রেচ করে ঘাড় থেকে ওপর দিকে টেনে রাখতে হবে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিরম ভাবে। এবং যে মানুষটি ওই ওকে প্রশ্বাস নিঃশ্বাস করাবে, তাকে কিন্তু সামনে বসে তার হাত দুটো পিঠের ওপর রেখে তাকে একটা চাপ দিতে হবে। এই 1 নম্বর পজিশন, এবং এটা সেকেন্ড পজিশন। এখানে দেখো কিরম ভাবে চাপ তৈরি করছে, যার ফলে কি হচ্ছে, চাপ সৃষ্টি করলে, যখন আমি প্রশ্বাস নিঃশ্বাস পড়িয়েছিলাম প্রথম খণ্ডে, সেখানে বলেছিলাম যে যখন চাপ তৈরি হচ্ছে, তখন অটোমেটিক্যালি ভেতরের বায়ুটা বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ নিঃশ্বাস বেরিয়ে আসবে। এবং নিঃশ্বাস বেরিয়ে আসার পর তখন তাকে কি করতে হবে, তার হাত দুটোকে টেনে ওপরের দিকে একটু তুলতে হবে, করার পরে আবার এখানে চাপ দিতে হবে, যাতে ওর বুকের জায়গাটা একটু বাড়ে এবং সেখানে ও ও যাতে প্রশ্বাস বায়ুটা একটু গ্রহণ করতে পারে। তো এইভাবে কিন্তু হোলজার অ্যান্ড নিয়েলসন মেথডের মাধ্যমে আমরা একটা মানুষের হয়তো আর্টিফিশিয়াল ব্রিদিং করাতে সক্ষম হতে পারি। এছাড়া ড্রিঙ্কারের মেথড,
ট্রিঙ্কারের মেথডে একটা ইনস্ট্রুমেন্ট, এটা অনেক পুরনো একটা প্রসেস। এখানে একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে চাপ সৃষ্টি করে পজিটিভ এবং নেগেটিভ এই প্রেশার ক্রিয়েট করে, একটা পজিটিভ প্রেশার নেগেটিভ প্রেশার এইভাবে প্রেশার ক্রিয়েট করে মানুষটির ভেতরে আর্টিফিশিয়ালি ব্রিদিংয়ের ব্যবস্থা করা হয়। মানুষটিকে পুরোটি মেশিনের ভেতরে প্রবেশ করানো হয় এবং সেখানে আর্টিফিশিয়ালি প্রেশার মেনটেন করে নিঃশ্বাস প্রশ্বাস ওর কন্ট্রোল করা হয়। আর এই প্রসেসটা তোমরা দেখেছো, এটা হসপিটালে খুব কমন একটা জিনিস। এটা হলো ইন্টারমিটেন্ট ইনফ্লেশন পদ্ধতি। এই ক্ষেত্রে কি হয় না, অনেক সময় ট্র্যাকিয়া সরাসরি কেটে, ট্র্যাকিয়া এই জায়গাটায়, গলার এই জায়গাটায় সরাসরি কেটে দিয়ে সোজাসুজি এখান দিয়ে পাইপ দিয়ে তোমার ব্রিদিংটাকে কন্ট্রোল করা হয়। আবার অনেক সময় কিছু ক্ষেত্রে মুখ দিয়েও এখানে এরমভাবে যেটা কন্ট্রোল করার চেষ্টা করা হয়। এটা হলো ইনফ্লেট করানো হয়, লাংসকে ইনফ্লেট করিয়ে। হ্যাঁ, এবং এই ইনফ্লেট করানোর পরে, একটা ইনফ্লেশনের পরে কি হবে তোমরা জানো, স্ট্রেচ রিসেপ্টার্স, ব্যারো রিসেপ্টার্স এগুলো কি হবে, স্টিমুলেট করবে, ভেগাল নার্ভ ইনফ্লুয়েন্সড হবে এবং এবং সেটা কি করবে গিয়ে তোমার মেডুলারি সেন্টারকে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনটাকে কন্ট্রোল করার জন্য নির্দেশ দেবে। আমরা যদি দেখি যে ইন্সপায়ার্ড এয়ার এবং এক্সপায়ার্ড মানে প্রশ্বাস বায়ু এবং নিঃশ্বাস বায়ুর মধ্যে যদি তফাৎ দেখি, বায়ুতে তো নাইট্রোজেন আছেই 79%। তো এই 79% নাইট্রোজেন কিন্তু আমাদের খুব একটা কাজে লাগছে না। হ্যাঁ, মানে আমাদের প্রশ্বাস নিঃশ্বাসে কাজে লাগছে না, তো সেই কারণে ওটার পার্সেন্টেজ পরিবর্তিত হচ্ছে না। কিন্তু যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের ক্ষেত্রে দেখছি এটা 21% যখন আমরা প্রশ্বাস গ্রহণ করছি, যখন ছাড়ছি 16%-এ নেমে এসছে, মানে অনেকটা অক্সিজেন কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে। সেই তুলনায় যদি আমি কার্বন ডাইঅক্সাইডের কথা ভাবি, সেখানে 0.04% ছিল যেটা, সেটা 4%-এ কনভার্টেড হচ্ছে, মানে অনেকটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেরিয়ে আসছে, উৎপন্ন হয়েছে দেহে এবং সেটা নিঃশ্বাস বায়ুর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এছাড়াও জলীয় বাষ্প, সেটা বায়ুমণ্ডলেও অল্প থাকে, কিন্তু আমাদের, তোমরা অনেক সময় দেখবে ছোটবেলা আয়নার সামনে দাঁড়িয়ে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস করবে, এরকম নিঃশ্বাসটা ফেলতে দেখতে আয়নায় একটা ঘামের মতো কিছু জমছে। তো কেন না, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে তৈরি হয় এবং সেটা প্রশ্বাস নয়, নিঃশ্বাস বায়ুর মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে, এটা রেসপিরেশনের সময়। এবং অবশ্যই করে আমাদের যে বলেছিলাম যে বায়ুটা স্যাচুরেটেড হয় উইথ দ্য ওয়াটার ভেপার, এবং সেইটা স্যাচুরেটেড ওয়াটার ভেপার সহ বায়ুটা বেরিয়ে আসে। করলে আয়নার সামনে দেখবে ওখানে একটা ঘামের মতো, তোমরা ছোটবেলায় এরকম খেলেছো হয়তো, দেখেছো বায়ু বেরিয়ে আসছে এবং বায়ুর সাথে তোমার ওয়াটার ভেপারও বেরিয়ে আসছে। এখানে আমরা একটু কম্পেয়ার করেছি অক্সিজেনের। দেখো, বায়ুমণ্ডলে অনেক অক্সিজেনের প্রেশার 159 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু সেটা যখন অ্যালভিওলার মানে অ্যালভিওলাসে পৌঁছচ্ছে 104 হচ্ছে, আর এক্সপায়ার্ড এয়ারে কিন্তু একটু বেড়ে যাচ্ছে 120। কিন্তু মানে যদি আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো কত বেড়ে গেছে, 0.3 যেটা অ্যাটমসফিয়ারে থাকে সেটা কিন্তু 27 মিলিমিটার অফ মার্কারিতে কনভার্টেড হচ্ছে। এছাড়া জলীয় বাষ্পটা তোমাদের এক্ষুনি বললাম অনেকটাই থাকে, কিন্তু নাইট্রোজেনের সেইভাবে প্রেশার ডিফারেন্সটা কিন্তু খুব একটা হচ্ছে না। ঠিক আছে, তো এটা মোটামুটি রাফলি সব জায়গায়, যেহেতু আমরা এক সমুদ্র বায়ুর মধ্যে আছি, মানে অ্যাটমসফিয়ারের মধ্যে বসবাস করি, তো অ্যাটমসফিয়ারিক প্রেশার আমাদের বডির ভেতরে বা বাইরে সব জায়গায় প্রেশারটা কিন্তু 760 মিলিমিটার অফ মার্কারির মতোই এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এরপরে আমরা কিছু ডিজিজেস অফ দ্য লাংসে চলে আসছি। প্রথমেই আমরা দেখব অ্যাজমা। অ্যাজমা কি না, অ্যাজমা দেখো এখানে ছবিটা
যদি আমরা বাঁদিকের ছবিটা দেখি, এখানে এটা দেখাচ্ছে লাংসের একটা অংশ বিশেষ, যেখানে তোমার অংশে নালীগুলো দেখো ছোট, এই দেখো এই ছোট্ট জায়গাটাকে তুলে নিয়ে এসে তোমাদের এখানে বড় করে দেখিয়েছে। নালীটা কেমন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ন্যারোয়িং অফ দ্য ডাক্ট। এবং নানান কারণে এটা হতে পারে, অ্যালার্জিক কারণ হতে পারে, বা মিউকাস জমে যেতে পারে এখানে। এখানে মিউকাস জমে গেলেও কিন্তু অনেক সময় নালীপথগুলো খুব ছোট হয়ে যায়, যার ফলে এখান দিয়ে অক্সিজেন মানে এয়ার বা অক্সিজেন যেটা দরকার ইনহেল করার জন্য সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে পৌঁছচ্ছে না, এবং তখন শ্বাসকষ্ট হয়। মানুষ বসে বসে থাকতে পারে না, বসে থাকলে সামনের দিকে হেলে, শুতে তো পারেই না, বা শ্বাস গ্রহণটা ভীষণ শ্যালো হয়ে যায়, ডিপ ব্রিদিং পারে না, হাঁপাতে থাকে এইভাবে, ওই জন্যই হাঁপানি নাম। এবং এর জন্য তোমাদের স্যালবিউটামল ইনহেলার অনেক সময় দেয়, এখানে ছবিতে দেখিয়েছি ইনহেলার নিচ্ছে। এছাড়া অনেক রকম ড্রাগস এবং অ্যান্টি অ্যালার্জেন খেতে হয়, বা যেটাতে অ্যালার্জি, যেমন ধরো ঠান্ডায় কারোর অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, তার সিমটমস হবে গায়ে রেডনেস এসে যাবে, হাঁচি হবে ননস্টপ, বা ঠান্ডায় তার একটা অস্বস্তি হবে। তো এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে, তাহলে ওর অ্যাজমার চান্সেস কমবে। ঠিক আছে, তো এইভাবে অ্যাজমাকে অ্যাভয়েড করা যেতে পারে। এরপরে যে রোগটা নিয়ে আমি বলবো সেটা হলো এমফাইসিমা। এমফাইসিমা বলতে কি বোঝাচ্ছে না, দেখো এখানে দেখানো হয়েছে যে ফুসফুসের ভেতর অ্যালভিওলাই যেগুলো সুস্থ মানে হেলদি অ্যালভিওলাই গুলো কিরম দেখতে হওয়া উচিত, কিন্তু কেউ যদি ধূমপান বেশি করে বা কোনো পলিউশনের মধ্যে বেশি থাকে, তার কিন্তু অ্যালভিওলাই ধীরে ধীরে ড্যামেজড হয়ে যায়, এবং ড্যামেজড হলে সেখানে কিন্তু তার শ্বাসক্রিয়া করা এবং মানে সেখানে প্রায় কাজই হবে না। এবং কাজ যদি না হয় মানে ওগুলো কেমন ফাইব্রোসিস হয়ে যায় জায়গাগুলো, অ্যালভিওলাইগুলোর যে ইলাস্টিসিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, তার ফলে ক্যাপিলারি দিয়ে যে ডিফিউশন হবে অক্সিজেনের সেগুলো ঠিকমতো হয় না, বারবার কাশবে বা তার শ্বাস নিতে গেলে একটু কষ্ট হবে, এই জিনিসগুলো এমফাইসিমাতে তৈরি হয়। অবশ্যই কোনো নানান রকম ড্রাগস আছে, কিন্তু তোমাদের বলে রাখি যে এমফাইসিমা কিন্তু পুরোপুরি সারে না, তাই যত রকম ভাবে চেষ্টা করতে হবে পলিউশন ফ্রি পরিবেশের মধ্যে থাকা, বা এই যে ধূমপান এটা মারাত্মক একটা ক্ষতিকারক পদ্ধতি, এই সব জিনিস থেকে বিরত থাকাই ভালো। এরপরে আমি আসছি নিউমোকনিওসিস, মানে যেখানে লাংসের সংক্রান্ত কর্মক্ষেত্রে বা বসবাস করার জন্য কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে। যেমন ধরো কোল মাইনাররা যারা কয়লা উত্তোলনে যায়, নিচে নামে মাটিতে, মাটির তলায় যায় যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের কি হচ্ছে না অ্যানথ্রাকোসিস হচ্ছে, মানে কয়লার গুঁড়ো তারা ইনহেল করছে, তাদের প্রশ্বাস বায়ুর মধ্যে দিয়ে তাদের শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এবং এই প্রশ্বাস বায়ুর মধ্যে যে কয়লার গুঁড়ো ঢুকছে সেইগুলো গিয়ে দেখো লাংসে কি অবস্থা তৈরি করছে। হ্যাঁ, এবং এরপরে ইনফ্লেশন হয়, এবং লাংসে অ্যালভিওলাইগুলো তখন কর্মক্ষমতা কমে যায়, ফাইব্রোসিস হয়ে যায়, ছিবড়ে হয়ে যায়, যার জন্য ইলাস্টিসিটি কমে যায়, এবং শ্বাস প্রশ্বাসটা কি হবে, তার বিশাল সমস্যার একটা হয়ে যাবে, ঠিক মতো নিঃশ্বাস প্রশ্বাস তার চলবে না, গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটতে, দেখো এখানে অ্যারো দিয়ে দেখানো আছে, কমে যাচ্ছে। ঠিক আছে, করতে সমস্যা হবে। তো এছাড়া সিলিকনের মধ্যে যদি সিলিকার মধ্যে যদি কেউ থাকে সিলিকোসিস, অ্যাসবেস্টাস গুঁড়ো ঢুকে গেলে অ্যাসবেস্টোসিস। আর যদি অনেক সময় আমরা ভাবি যে এইগুলো তো এইসব কারখানায় বা কারখানার আশেপাশে থাকলে হয়, কিন্তু অনেকে জানো তো কটন বা উল এইসব জায়গায় কাজ করলেও কিন্তু
বাইসিনোসিস বলে একটা অসুখ হয়। এই একই ধরনের অসুখ, যেখানে কিন্তু যেগুলোকে একসাথে, এই আমি যেগুলো বললাম অ্যানথ্রাকোসিস, সিলোকোসিস, অ্যাসবেস্টোসিস বা বাইসিনোসিস, এই সব রোগগুলো কিন্তু একত্রে আমরা বলি নিউমোকোনিওসিস। এবং এই সব রোগগুলো হলে কিন্তু খুবই সমস্যা তৈরি হয়। কখনোই এটা সুস্থ হওয়ার কোনো জায়গা থাকে না। আহ, সুতরাং এই জায়গাগুলোকে অ্যাভয়েড করা বা প্রোটেকশন, তোমাকে হয়তো বলবে যে আন্টি আমাদের তো মানে কয়লা খনির কাছেই বাড়ি, আমাকে তো এটা আমাকে প্রশ্বাস বায়ুতে এটা নিতেই হচ্ছে, হতেই পারে। তাহলে প্রোটেকশন নিতে হবে, মানে মাস্ক পরতে হবে, বা যতটা পলিউশন ফ্রি রাখা যায় পরিবেশকে সেটার দিকে নজর দিতে হবে। এরপরে আরো আছে নানান রকম অসুখ। যেমন প্রথমেই আসছি আমি, এগুলো কিছু লক্ষণ দেখিয়েছি। হাইপক্সিয়া। হাইপক্সিয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ল্যাক অফ অক্সিজেন, মানে অক্সিজেনের অভাব ঘটছে। অনেক রকম ভাবে অক্সিজেনের অভাব ঘটতে পারে। এবার সেই অক্সিজেনের অভাব যদি শরীরে ঘটে, দেখো দিয়েছি আমি ছবিগুলোতে, এখানে দেখাচ্ছে রেস্টলেসনেস, মানে অস্থিরতা তৈরি হবে, মাথা ব্যথা হবে, হ্যাঁ, তারপরে কিছু কাজ সিদ্ধান্ত নিতে কনফিউশন, মানে মাথা ব্যথা হলে কি কাজ করা যায় ঠিক করে, যায় না। এছাড়া ধরো হার্ট রেট নিয়ে সমস্যা হতে পারে, ঘন ঘন ব্রিদিং হবে, মানে শ্যালো ব্রিদিং হবে, হ্যাঁ, হা 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 এরম ভাবে হয়তো ব্রিদিং হবে। বা খুব অ্যাংজাইটি, অ্যাংজাইটি বলতে দুশ্চিন্তা, এর মধ্যে চলে যেতে পারে মানুষ। আর ডিসপিনিয়া তৈরি হতে পারে, মানে আহ, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। এবং আরো সিভিয়ার হলে কিন্তু হার্ট রেটের বিশাল সমস্যা তৈরি হয়। যেমন এখানে হার্ট রেট কমে যায়, বা প্রচন্ড রেসলেস হয়ে পড়ে, মানে ছটফট ছটফট করবে। এবং আরো গভীর যদি হাইপক্সিয়া হয়, তখন কিন্তু স্কিন নীল হতে শুরু করে, যেটাকে বলা হয় সায়ানোসিস। এছাড়া এই হাইপক্সিয়া অনেক কারণগুলো একটু জানা দরকার। যেমন ধরো হাইপক্সিক হাইপক্সিয়া মানে হিমোগ্লোবিন ঠিক মতো হয়তো তোমার অক্সিজেনটাকে নিতে পারছে না, সেই কারণে হয়তো হাইপক্সিক, মানে দুজনের মধ্যে মানে কম্বিনেশন হতে কোনো সমস্যা তৈরি হচ্ছে, সেটা হলো হাইপক্সিক হাইপক্সিয়া। এছাড়া আরেক রকম হাইপক্সিয়া হয় অ্যানিমিক, কারণগুলো তো জানা দরকার আছে। অ্যানিমিক হাইপক্সিয়া মানে হিমোগ্লোবিনের অভাব আছে, বা রেড ব্লাড সেল, বা অ্যানিমিয়া মানে অ্যান মানে নেই, মিয়া মানে ব্লাড, মানে রক্তের অভাবে, রক্তাল্পতায় যদি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, মানে হিমোগ্লোবিন নেই, আরবিসি কম, তাহলে কে নিয়ে যাবে অক্সিজেন, কে ক্যারি করে আনবে কার্বন ডাইঅক্সাইড, তাহলে শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা তৈরি হবে। সেই জন্য যেটা বলা হয় সেটাকে বলা হচ্ছে অ্যানিমিক হাইপক্সিয়া। এছাড়া আছে টিস্যু, মানে অক্সিজেন যাচ্ছে কিন্তু টিস্যু সেটা নিতে পারছে না, সেটাকে বলা হচ্ছে হিস্টোটক্সিক হাইপক্সিয়া। আরেকটা হাইপক্সিয়া হয়, সেটাকে বলা হয় হাইপোকাইনেটিক হাইপক্সিয়া, মানে হয়তো শ্লেষ্মা জমে আছে বা মিউকাস জমে যাচ্ছে কোথাও, যার জন্য অক্সিজেনটা ঠিক মতো হয়তো ব্রিদিং সিস্টেম থেকে ব্লাডে যেতে পারছে না। সেই কারণে যদি একটা অক্সিজেনের অভাব পড়ে, সেটাকে বলা হচ্ছে হাইপোকাইনেটিক হাইপক্সিয়া। এছাড়া আমি এখানে ছবিতে দেখিয়েছি অ্যাপনিয়া। অ্যাপনিয়া কথাটার মানে হলো না নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাসক্রিয়ার বিরতি হচ্ছে। দেখো এখানে ছবিতে দেখেছো যে আমাদের কোনো কারণে যদি এখানে গ্যাস বায়ুটা, মানে বায়ু যেটা, সেটা কোনো কারণে যদি ঠিকমতো প্রবেশ না করতে পারে, অবস্ট্রাকশন হয়, সেখানে কিন্তু শ্বাসক্রিয়া থেমে গেলে কিন্তু অ্যাপনিয়া হতে পারে। এটা অনেক কারণে হতে পারে। হয়তো দেখা গেছে যে তার হয়তো শ্বসন ক্রিয়া হচ্ছে না অ্যাজমাটিক কন্ডিশনের জন্য, হ্যাঁ, ঠিক মতো অক্সিজেনটা পৌঁছতে পারছে না, ব্রিদিংটা থেমে যাচ্ছে, হ্যাঁ, বা হয়তো কোনো অসুস্থতা রয়েছে তার জন্য ব্রিদিংটা ঠিক মতো হচ্ছে না, থেমে যাচ্ছে।
এছাড়া যেটা আরেকটা আছে ডিসপনিয়া, সেটা হলো পেনফুল ব্রিদিং। এই পেনফুল ব্রিদিং এর ক্ষেত্রে এখানে ছবিতে দেখো, এখানে আমরা দেখিয়েছি যে কি কি কারণে। দেখো নাক ডাকে, পেনফুল ব্রিদিংটা কিন্তু নাক ডাকাটাও কিন্তু একটা, আমরা বলি নাক ডেকে ঘুমোচ্ছে না, স্নোরিং যেটা সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়, এটা ডিসপনিয়ার লক্ষণ। হ্যাঁ, আর এখানে এছাড়াও নিঃশ্বাস নিতে গেলে ঘর 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 আওয়াজ হচ্ছে, এই সব পেইনফুল পেইনফুল ব্রিদিংয়ের জন্য যে ডিফিকাল্টি ব্রিদিং, সেটা নানান রকম লক্ষণ দেখায়, যেমন শর্টনেস অফ ব্রেথ, বা ঠিক নিঃশ্বাস নিতে গেলে কেমন একটা অস্বস্তি হচ্ছে, বা খুব হেভি ব্রিদিং হচ্ছে, বারবার করে গভীর মানে একটা চাপ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আনকমফোর্টেবল সেন্সেশন হচ্ছে, বা আমাকে সজাগ থেকে শ্বাস প্রশ্বাস চালাতে হচ্ছে, যথেষ্ট এয়ার ব্রিদিংয়ের মাধ্যমে আমি পাচ্ছি না, এয়ার হাঙ্গার রয়েছে আমার মধ্যে, একটা ছটফটানি রয়েছে, কারণ আমার মনে হচ্ছে যে নিঃশ্বাসটা ঠিক হচ্ছে না, ব্রেথলেসনেস লাগছে, চোকিং হতে পারে কিছু ঢুকে গিয়ে, বা সাফোকেশন, অন্য একটা বদ্ধ ঘরের মধ্যে আমাকে রেখে দিয়েছে, আমার ওখানে কিছু গ্যাস ফ্যাস রয়েছে, সে যার জন্য আমার যেমন কার্বন মনোক্সাইড আছে হয়তো, সে কারণে আমার সাফোকেশন অ্যান্ড চোকিং হতে পারে। এরপরে যে পার্টটায় আমি আসছি সেটা হলো লাং ক্যান্সার। তোমরা জানো বিভিন্ন কারণে লাং ক্যান্সার হতে পারে, বিশেষ করে ধূমপান বা ওই পলিউশনের মধ্যে থাকলে, বা ইউভি রেডিয়েশন লাগলেও লাং ক্যান্সার হতে পারে। এবং এই লাং ক্যান্সারে লক্ষণগুলো কি না, এক নাগারে কাশি হবে, কিছুতেই কাশি থামে না, আর মানে কি শ্যালো ব্রিদিং, মানে শর্টনেস, ব্রেথটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক সময় একটু অ্যাডভান্স কন্ডিশনে গেলে দেখা যায় যে রক্ত বেরিয়ে আসছে শ্বাস প্রশ্বাসে বা কফিং এর সাথে, কিন্তু রক্ত বেরিয়ে আসছে, আর শরীর কিন্তু আস্তে আস্তে ওয়েট লস করছে, এবং এছাড়াও বারবার ঘন ঘন নানান রকম তোমার লাংসের ইনফেকশন বা রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে, আর প্রচণ্ড ব্যথা বুকে, যেখানটা লাংসের এরিয়াটা, বুকে, পিঠে, হাতের কাছটায়, এই জায়গাগুলো, আর্মস, চেস্ট, এইসব অঞ্চলে কিন্তু একটা ব্যথা অনুভব হবে, যেগুলো লক্ষণ বুঝিয়ে দেবে যে এখানে লাং ক্যান্সারের সম্ভাবনা রয়েছে। এবারে যেটাই চলে আসব সেটা হলো যে তোমরা অনেক সময় উঁচু পাহাড়ে যাও, সেই পাহাড়ে যাওয়ার সময় কি হুড়ুর করে উঠে যাওয়া যায় না, যে যেতে গেলে তোমাদের সমস্যা হতে পারে। দেখবে পাহাড়ি লোকেরা আহ মাথায় এত মোট নিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে ওপরে চলে যাচ্ছে, আর তুমি হয়তো নিজেকে নিয়েই শুধু ওপরে উঠছো, হাঁপাতে হাঁপাতে আস্তে 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 উঠছো। কেন না, আমরা যেহেতু স্থলে থাকি যারা, তারা কিন্তু পাহাড়ের সাথে অভ্যস্ত নই, তাই ওপরে উঠতে গেলে আমার নানান রকম অসুখ হতে পারে, মানে অসুস্থতা হতে পারে, বডির মধ্যে অনেক রকমের কষ্ট আসতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, ঝিমঝিম করা, অক্সিজেনের অভাব। দেখো এখানে ছবিটা দেওয়া হয়েছে যে অক্সিজেন সিলিন্ডার থেকে ওকে অক্সিজেন নিতে হচ্ছে। এই যে এই অসুখগুলো তৈরি হয়, এমনকি নামনেস আসতে পারে, ফেইন্ট হয়ে যেতে পারে মানুষ, এইগুলো কিন্তু হাই অল্টিটিউড সিকনেস। কিন্তু আমরা দেখছি আবার কিছু লোক যারা পাহাড়ি লোক, তারা কিন্তু ওইখানে জন্ম এবং ওখানেই বড় হয়েছে, ওখানেই তারা বয়স হচ্ছে তাদের, তারা কিন্তু হুড়ুর করে উঠছে, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো তাদের মধ্যে একটা অ্যাডাপ্টেশন হয়ে আছে। এবং যদি আমাকে বা তোমাকে যদি কিছুদিন, বেশ কিছুদিন ট্রেনিং এর জন্য ওই হাই অল্টিটিউডে রেখে রেগুলার ট্রেন করে, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা ওই কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারবো। আমাদের বডির মধ্যে বেশ কিছু চেঞ্জেস হবে, যে চেঞ্জগুলো আমাকে ওই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। এইটাকে বলা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। এই অ্যাক্লিমাটাইজেশনের কিভাবে হয়, এটা পুরোপুরি কিন্তু এই অ্যাক্লিমাটাইজেশন রিগার্ডিং রেসপিরেশন, এখানে কিন্তু
ব্রিদিং এর অনেকগুলো ব্যাপার একসাথে কাজ করছে। যেমন ধরো হাই অল্টিটিউডে গেলে কি হবে, অক্সিজেনের অভাব পড়বে, দেখো সিলিন্ডার থেকে অক্সিজেন সে গ্রহণ করতে হচ্ছে, এমনিতেও ওখানে অক্সিজেন ডেন্সিটি কম, সেই কারণে, আর ঠান্ডা, সেই কারণে ওখানে অক্সিজেনের অভাবে তোমার কষ্ট হয়। তো এই যে হাইপক্সিয়া যেটা আমার শরীরে তৈরি হচ্ছে, অক্সিজেনের ডেফিসিয়েন্সি, তার জন্য কি হচ্ছে, অক্সিজেন কমেছে, তার মানে বডিতে কি হচ্ছে, কম্প্যারেটিভলি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকছে, তাই তো? তাহলে কেমো রিসেপ্টার্স গুলো, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল কেমো রিসেপ্টার্স, এরা কিন্তু চাগার দিয়ে কাজ করতে শুরু করবে, এবং এরা কি করবে, আমার ভেন্টিলেশন প্রসেসটা বাড়িয়ে দেবে। ডর্সাল রুট গ্রুপকে গিয়ে বলবে যে ভেন্টিলেশন বাড়াও, এবং তখন আমার আরো কিছু চেঞ্জেস আসবে, যেমন সিস্টেমিক অ্যাক্টিভেশন হবে, আমার সিস্টেমটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, এবং তার মধ্যে ব্লাড প্রেশার বাড়বে, হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, আর আর কি হবে না, আমার ভেন্ট্রিওল মাস, যে লেফট ভেন্ট্রিকলের যে মাস, সেটাও বৃদ্ধি পাবে। তাহলে এই জিনিসগুলো হার্টের মধ্যে ঘটবে। আর কি হবে, রক্তের মধ্যে আমার আরবিসির পরিমাণ বেড়ে যাবে, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, যাতে অক্সিজেন ডেলিভারিটা তাড়াতাড়ি হয়। তাহলে ধীরে ধীরে আমি যদি এই হাইপক্সিক কন্ডিশনে থাকি, আমার বডি বুঝে গেল যে ভাই এ তো নিচে নামবে না, পাহাড়ের সাথে কে মানিয়ে নিতে হবে, তাহলে সেন্ট্রাল পেরিফেরাল কেমো রিসেপ্টার দিয়ে যেমন ব্রিদিং এর জায়গাটা বাড়িয়ে দিচ্ছে, এছাড়া সিম্প্যাথেটিক মানে সিস্টেমিক যে এটা, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশনের ফলে হার্টের কিছু জিনিস বাড়ছে, ওইদিকে আরবিসি ব্লাডেরও কিছু জিনিস এগিয়ে আসছে। এইগুলো যদি দীর্ঘদিন করা হয়, তোমাদের একটা জায়গায় বলছিলাম যে যারা অ্যাথলিট, তারা কিন্তু এক্সারসাইজ করে করে নিজেদের কর্মক্ষমতা বাড়ায়, ওই অ্যালভিওলাই যেগুলো অলমোস্ট ফাংশনালি ডেড, তাদের কর্মক্ষমতা বেড়ে যায়। আর এইখানে এই ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ, ওই ছবিটাতে, যে কিভাবে এই লাস্টে দেখো অ্যাথলেটিক পারফরমেন্সে কিন্তু এটা খুব এফেক্টিভ হয়, ওদের কর্মক্ষমতা বেড়ে যায়, পাহাড়ি লোকেদের মতো কর্মক্ষমতা, প্লাস ও দৌড়বে, সেই কর্মক্ষমতা, এক্সট্রা কর্মক্ষমতা নিয়ে, ওই ট্রেনিংটা নিয়ে ও এলে ও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে? তো এই হলো আজকের আমার যতটা বলার বললাম, এই দিয়ে আমার এই এতটা অবধি বলে আমার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে যতটা বলার দুটো খণ্ডে আমি শেষ করলাম। আমি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনকে কৃতজ্ঞতা জানাই, এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরকেও কৃতজ্ঞতা জানাই, আমার স্কুলকে এবং আমার পরিবারকে জানাই কৃতজ্ঞতা। এছাড়া ইন্টারনেট থেকে, যেখান থেকে আমি তথ্য এবং চিত্র গ্রহণ করেছি, এবং নানান পাঠ্যপুস্তক থেকে আমি অনেক তথ্য সংগ্রহ করেছি, এগুলোর জন্য আমি সবাইকেই আমি কৃতজ্ঞতা জানাই। আশা করি তোমাদের এই আলোচনা ভালো লেগেছে। নমস্কার, ভালো থেকো।